পৃথিবীতে যত অখাদ্য চাকরি আছে তার মধ্যে সবথেকে জঘন্য হচ্ছে এই সেলসম্যানের চাকরি। আপন মনে গজগজ করছিলাম আমি। প্রায় 2 ঘন্টা হতে চলল পাণ্ডব বর্জিত এই নির্জন স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চে বসে আছি। হাত দিকালের লাল রঙের ইটের বাড়ি আর 2খানা সিমেন্টে চটে যাওয়া প্ল্যাটফর্ম। সারা দিনে কারখানা প্যাসেঞ্জার ট্রেন মুখ দেখিয়ে চলে যায় বটে। আপাতত রাত 11:30টায় এই পাণ্ডব বর্জিত নির্জন স্টেশনে বসে আমার ট্রেনের অপেক্ষা করছি। বয়স্ক স্টেশন বাবু যেভাবে নিরুত্তাপ গলায় বললেন, আসবে আসবে আসবে, সেটা যে কবে তা বুঝতে পারছি না। মাঝে মাঝে চোখ বুজে আসছে ক্লান্তিতে। উপায় নেই, ঘুমিয়ে পড়লে যদি ট্রেন মিস হয়ে যায়। ফুটো ফাটা ছাউনি দেওয়া প্ল্যাটফর্মের বেঞ্চে বসে নিজের পেশাকে সাপান্তর করছি। কি কুক্ষণে যে এই সেলসম্যানের চাকরিটা নিয়েছিলাম। দিন নেই রাত নেই, খালি ছোটাছুটি। ধুর, ভাল লাগে না আর। ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। অবশ্য 29 বছরের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের কাছে এর থেকে বেশি আর কি বিকল্প থাকতে পারে। শব্দটা কানে আসতেই চিন্তার জাল ছিঁড়ে গেল আমার। পরক্ষণই দেখলাম একটা আলোর বিন্দু ক্রমে এগিয়ে আসছে। বাঁচা গেল। এর কিছুক্ষণ পরে রাতের অন্ধকারকে চিরে চারপাশে নীরবতা ভেঙে ট্রেন এসে দাঁড়ালো। তড়িঘড়ি পা চালিয়ে উঠলুম। একটু শুতে পারলেই বাঁচি। ঝাড়খণ্ডের এই প্রত্যন্ত অঞ্চলে দিনে রাতে ট্রেন মাত্র 2টো। কামরায় আলো আধারি, হালকা অন্ধকার ভেতরে। রাতের প্যাসেঞ্জার ট্রেন বলে হয়তো যাত্রী তেমন নেই। সঙ্গের চাদরখানা একটা সিটে পেতে শুয়ে পড়ব ভাবছি, তখনই একটা কাশির শব্দ পেলুম। শব্দ অনুসরণ করে তাকাতেই দেখি আগাগোড়া কম্বল জড়িয়ে আমার উল্টো দিকের সিটে একজন বসে। ঠান্ডা এমন কিছু নয়, কিন্তু তার মুখ পর্যন্ত ঢাকা। 2 হাঁটু ভাঁজ করে বসে আছেন। আলো আধারিতেও খেয়াল করলাম কেমন জুলজুল চোখে উনি চেয়ে আছেন আমার দিকে। মনে হচ্ছে উনি যেন আশা করেছিলেন যে আমি আসব। হালকা ভেবে ওনার দিকে তাকিয়ে হাসলাম। উনি কোনো কথা না বলে একইভাবে আমার দিকে চেয়ে থাকলেন। বিছানা গুছিয়ে ততক্ষণে আমি বসে পড়েছি। এই লাইনে আগে কখনো আসেননি, তাই না? বাপরে, কি গম্ভীর আর ভরাট গলা! রাত বিরতে অন্ধকারে এনার গলা শুনলে যে কেউ চমকে যেতে বাধ্য। হ্যাঁ, তা তেমন যাতায়াত নেই। সে দেখেই বুঝেছি। আসলে এই লাইনে যারাই আসে যায় সবাইকেই আমি চিনি কিনা। ও আচ্ছা। আমার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কোনোভাবে শুয়ে পড়তে পারলেই বাঁচি। আমি অমিয় কুমার হাটি। এককালে সরকারি চাকরি করতুম, এখন কিছুই করি না তেমন। ওনার বলার শেষে একটা প্রচ্ছন্ন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যেন উনি। আমি সুরঞ্জন মল্লিক, পেশায় ট্রাভেলিং সেলসম্যান। উনি সব প্রশ্ন চোখে আমার দিকে তাকালেন। সেটা লক্ষ্য করেই আমি বললাম, মাইনিং ডিপার্টমেন্টের বিভিন্ন যন্ত্রাংশ ঘুরে ঘুরে বিক্রি করি। আর কি, জানেনই তো ঝাড়খণ্ড আর উড়িষ্যার কি পরিমাণ নানা খনিজের উত্তোলন হয়। ভদ্রলোক আমার কথায় যেন গম্ভীর হয়ে গেলেন। বিড়বিড় করে একবার বললেন যেন, নিয়তি সবটা, না হলে আর আপনার সঙ্গে এভাবে দেখা হবেই বা কেন? আর কেনই বা এত নিশুতি রাতে এখানে আপনাকে পাবো? ওনার এই কথায় নড়ে চড়ে বসলাম। আমার সঙ্গে দেখা হওয়ার সাথে নিয়তির কি সম্পর্ক? সেটা লক্ষ্য করেই উনি হাসলেন। আমিও এককালে কেন্দ্রীয় সরকারের খনিজ অনুসন্ধান ও ভূবিশ্লেষণ বিভাগে কাজ করতাম। আমার কাজ ছিল দেশের বিভিন্ন কোণা ঘুরে মাটি পরীক্ষা, পাথরের নমুনা পরীক্ষা এইসব করা। অর্থাৎ খনিজ দ্রব্যের অনুসন্ধান। ঠিক ধরেছেন। চাকরি ছিল আরও 5 বছর, কিন্তু তার আগেই ছেড়ে দিই। বলা ভালো, ছেড়ে দিতে বাধ্য হই।
আসলে যে অভিশাপ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তার সঙ্গে আর পেরে উঠছিলাম না। আমার ততক্ষণে ঘুম বিদায় নিয়েছে। ভদ্রলোক আমার লাইনেরই লোক, এনার কাছ থেকে প্রচুর তথ্য পাওয়া যাবে। একে তো সরকারি চাকুরে ছিলেন, কাজে সব ধরনের অভিজ্ঞতা নিশ্চয়ই থাকবে এনার। সঙ্গের ফ্লাক্স খুললাম। একটু কফি চলবে নাকি? দিন না হয়, শীতের মধ্যে ভালোই লাগবে। কিছুক্ষণ দুজনে নীরবে কাগজের কাপে কফি পান করলাম। আমি ওনার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি সেটা উনি বুঝতে পারছেন। কফি শেষ হলে দুজনে সিগারেট ধরালাম। একে রাতে ট্রেন, আর একদম ফাঁকা বলে ধরা পড়ার ভয় নেই। সেটা আপনার ওই 1954 কি 55 সাল হবে। দেশ কয়েক বছর হলো স্বাধীন হয়েছে। প্রাথমিক উচ্ছ্বাস আর উত্তেজনার রেশ একটু থিতিয়ে আসলে কাজের চিন্তাই মাথায় আসে। এক্ষেত্রেও হয়েছিল তাই। ভারত সরকার তখন খনিজ অনুসন্ধান ও ভূ পরীক্ষণ নামে একটি নতুন বিভাগ খুলেছিলেন। এদের কাজ ছিল সারা দেশ জুড়ে খনিজের অনুসন্ধান করা। আমি তখন সদ্য এমএসসি শেষ করেছি। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে দিল্লিতে গিয়ে ইন্টারভিউ দিই। মজার কথা কি জানেন, বোর্ডে প্রশ্নকর্তারা আমার পড়াশোনার থেকে আমার দৈহিক গড়ন, পরিশ্রম করতে পারি কিনা, কষ্ট সহিষ্ণু কিনা, এই সব ব্যাপারেই বেশি আগ্রহী ছিলেন। এর মানে অবশ্য বুঝেছিলাম পরে। সারা দিন রাত বন বাদারে পড়ে থাকা, মাইলের পর মাইল ভারী যন্ত্রপাতি নিয়ে হাঁটা, অসুখ বিসুখ হলে স্রেফ ঈশ্বরের ভরসায় থাকা। কখনো 3-4 দিনে 1 বোতল খাওয়ার জলও পায়নি, এরকম দিনও গেছে। যাই বলুন, আমার কিন্তু বেশ লাগতো। রাজপুতানা থেকে দক্ষিণে মাদ্রাজ, আবার বিদর্ভ প্রদেশ, দণ্ডকারণ্য, কোথায় যায়নি বলুন। একবার তো সাপের কামড় খেয়ে মরতে বসেছিল। কত রকম অভিজ্ঞতাই না জীবনে হয়েছে। কিন্তু এই একটা ঘটনা যেটা আমার গোটা জীবনকে পাল্টে দেয়। সিগারেট শেষ করে হাত ঝাড়লেন উনি। এ আপনার 1960 কিংবা 61 সালের দিকের কথা। তখন আমি বিহারের দক্ষিণ অংশে ঘুরে ঘুরে একটি বিশেষ খনিজ পদার্থের খোঁজ করছি। গোপন সরকারি কাজ, তাই 3 জনের বেশি লোক সাথে নেই। দিন রাত বনে জঙ্গলে ঘুরে বেড়াই, মাটি জল পরীক্ষা করি, বড় বড় পাহাড়ের ভূস্তর বিশ্লেষণ করি। একটা গোপন রিপোর্ট দিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছে, যেটা খুব উঁচু ওপর মহল ছাড়া কারো জানার কথা নয়। সঙ্গে 2 জন স্থানীয় লোক আর একজন সহকারী। তখন এসব জায়গা কল্পনাও করতে পারবেন না। মানুষজন, সভ্যতার লেশ মাত্র চিহ্ন নেই। চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে পাহাড় আর জঙ্গল। অদ্ভুত এক আদিমতা যেন চারপাশে। সে যা হোক, আমি আমার কাজ করে যাই। সারাদিন পাথরের স্যাম্পেল জোগাড় করি, নানা রাসায়নিক পরীক্ষা করি, কখনো ভৌম জলের স্তর বিশ্লেষণ করি। বলতে গেলে এই সুবর্ণরেখা নদী থেকে একদম হাজারিবাগ, কোডারমা সব এককালে চষে বেরিয়েছি আমি। আর একদিন ঘটে গেল এমন কিছু যা আমি স্বপ্নেও ভাবিনি। কি হয়েছিল সেটা বলা যাবে কি? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, বলবো তো অবশ্যই, বলার জন্যই তো মুখ খোলা। কিন্তু কি জানেন, ভাবলে এখনো আমার সারা শরীর গুলিয়ে ওঠে। অদ্ভুত অপরাধ বোধ জাগে। এত বিভৎস ব্যাপার। বলতে বলতে দুপাশে মাথা নাড়ালেন তিনি। আমি চুপ করে থাকলাম। ওনাকে নিজের মতো বলতে দেওয়াই ভালো। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকলাম। রাতের ট্রেন বন জঙ্গলের বুক চিরে ছুটে চলেছে। আমার দিনগুলো সে সময় খুব মজার ছিল জানেন। সারা দিন হাড় ভাঙা খাটুনি, আর সন্ধ্যায় ক্যাম্পে ফিরে মংরুর হাতে গড়া রুটি আর মাংস। বনমোরক, তিতির, জংলি খরগোশ কি খায়নি সেই সময়। আর মাঝে মাঝে কাছে পিঠের গ্রাম থেকে
মহুয়া নিয়ে আসতো। কখনো ওদের পরব পার্বণ হলে মংরু আর বুধুয়া এই দুজনকে সঙ্গে নিয়ে চলে যেতাম। ধামসা বাজিয়ে ওদের নাচ গান দেখতাম, ওদের বিয়ের আসরে বসে খেতাম। কি সব দিন গেছে। হ্যাঁ, যা বলছিলাম, আমি তখন শালদিহি নামের একটা পাহাড় সবে শেষ করেছি, যদি এখানে তামা বা লোহার কোনো চিহ্ন মেলে। পুরো ছোটনাগপুর মালভূমিটাই তো খনিজ পদার্থে বোঝায়। আর সেদিন বিকেলে ক্যাম্পে এসে একটা পাহাড়ি ঝর্ণার জলে মুখ হাত ধুচ্ছি, এমন সময় আমার জুতোর দিকে তাকিয়ে চমকে উঠল। মাথা ঘুরে গেল আমার। কেন, সোনা পেয়েছিলেন নাকি আপনি? হাসলেন উনি। সোনা নয়, বরং বলতে পারেন এমন এক জিনিস যার আশা পর্যন্ত কেউ করেনি তখন। এই জিনিস যে এখানে মিলবে কেউ ভাবতেও পারেনি। যাকে বলছি শুনুন। আমার জুতোর নিচে চাপ চাপ খয়েরি রঙের ধুলো দেখতে পেলাম। অবাক হলাম এই জন্যে যে পাহাড়ি ধুলোর রং হয় লাল, কালো বা বাদামি, কিন্তু এরকম কালচে খয়েরি রঙের ধুলো তো আগে দেখিনি। তাড়াতাড়ি বসে গেলাম ধুলো পরীক্ষা করতে। আমার হাত কাঁপছে তখন। অন্তত 5-6 রকম রাসায়নিক পরীক্ষা করে দেখলুম আমার সন্দেহ ঠিক। ইতিমধ্যে মংরু আর বধুয়া দুজনে এসে আমার কাছে ওষুধ চাইলে। আমি আবার সঙ্গে ওষুধ রাখতাম, নইলে ওই বিদেশ বিভুঁইয়ে। কি মনে হতে ওদের জিজ্ঞাসা করলুম দুপুরে কি খেয়েছিল ওরা। দুজনে একটু অবাক হলো, তারপরে উত্তর দেয় যে মারাবুরু পাহাড়ের ঢালে বসে রুটি আর একটু আচার খায়, আর ওখানেই ঝর্ণার জল খায়। আমার তখন হাত পা কাঁপছে, বুঝলেন। বাড়ি তো তখন রাত্রে বেরিয়ে পড়ি আর কি। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারলুম না। পরদিন আলো ফুটতেই মংরুকে নিয়ে আমি নিজে গিয়ে হাজির হলাম। অনেকটা পথ চড়াই বেয়ে উঠলাম পাহাড়ের গায়ে। সেখানে এক বড় গুহার সামনেই ছোট্ট একটা ঝর্ণা। আর তখনই খেয়াল করলুম মাটির রং এখানে একদম আলাদা, কালচে খয়েরি থেকে গাঢ় খয়েরি রঙের। খেয়াল করলাম যে এখানেই গতকাল ধুলো চাপ চাপ আমার জুতোয় লেগেছিল। পাগলের মতো 2 বোতলে জল ভরলাম। 2 ঘন্টা ঘুরে ঘুরে ওই মাটি, গুহার ভেতরের পাথরের টুকরো, এক জায়গায় একটা গভীর ফাটলের থেকে পাথরের নমুনা, এসব নিয়ে এলাম। এরপরে 2 দিন কোথা দিয়ে কেটে গেল আমি জানি না। আমার সহকারী সুদীপকে ততক্ষণে আমি হাজারিবাগ পাঠিয়ে দিয়েছি 2টো জিনিস আনার জন্য। ওদিকে কর্তারা তো আমার চিঠি পেয়ে হতবাক। যাই হোক, 3 দিন পরে সুদীপ একদল লোক সাথে নিয়ে এসে পড়ল। তারপরে আমরা পাহাড়ে চললুম আবার। একটা সিটিলেশন কাউন্টার আর একটা গাইগার মুলার কাউন্টার নিয়ে পুরো পাহাড় 7 দিনে পুরো চষে ফেললুম। সে এক কর্মযজ্ঞ। সকালবেলা পাহাড়ে উঠি, সারাদিন নমুনা সংগ্রহ করি, জল, ধুলো, মাটি, নদীখাত, গাছের শিকড়ও ভালো করে পরীক্ষা করলাম। শেষে ফলাফল যা আসলো সোজা দিল্লিতে রিপোর্টে লিখে পাঠালাম। এক সময় মনে হয় আমি নিজের কাজ করেছি মাত্র, আবার এক সময় মনে হয় কত বড় অপরাধ করেছি আমি। সে যাক, এর কয়েকদিন পরেই ওই রিসার্চ টিম ফিরে যায়। আমি শুধু থেকে যাই মংরু ও বধুয়ার সঙ্গে। ততদিনে ওদের সঙ্গে সম্পর্ক দারুণ হয়ে গেছিল আমার। এর 2 সপ্তাহ পরেই একটা বড় টিম চলে আসে, একদম সব সাজ সরঞ্জাম নিয়ে। এখানে সয়েল কম্পোজিশন, টপোগ্রাফিক্যাল ইউনিট, ওয়াটার সলিডেশন, গ্রাউন্ড রক ফরমেশন সব পরীক্ষা হয়। মানে কতটা কি এখানে রয়েছে ও কিভাবে মাইনিং করা শুরু হবে সেই সব আর কি, আর সেটা লাভজনক কি না। গ্রাউন্ড টানেল ড্রিলিং না প্যারালাল প্যাসেজ ড্রিলিং, কোনটা করা হবে সেটাই দেখার কাজ চলছে। আর এসবের মধ্যেই মংরু একদিন সন্ধ্যাবেলা আমার কাছে আসলো।
কিছুটা খুঁতখুঁতে মনেই আমাকে বলল, এখানে কি ড্রিলিং হবে? না হলে আর এত জিনিসপত্র দেখছিস কি জন্য? মংড়ু কিছুক্ষণ গম্ভীর থেকে যা বললে এর অর্থ কাজটা আমরা মোটেও ভালো করছি না। পিডাবুড়ু, শালদিহি আর নেনাসিনী এই তিনটে পাহাড় যে চারিদিকে ছড়িয়ে আছে আর তার সাথে যে দিগন্ত বিস্তৃত জঙ্গল, তার একদম মাঝে এই মারাবুড়ু পাহাড়, যেখানে আমরা ড্রিলিং করব ঠিক করেছি। কেন, কাজটা ঠিক হবে না কেন? উসখুস করে সে বললে, ও তুই বুঝতে পারবি বটে, ও আমাদের দেবতা আছে। এই যে দেখছিস চারিদিকে এত জঙ্গল, এত জানোয়ার, এত সব কিছু মারাবুড়ু রক্ষা করে। ও রাগলে শেষ করে দিবে বটে, ওকে রাগাতে নাই। তোরা দিকুরা তো বিশ্বাস নিস না, মারাবুড়ু পাহাড়ে আমরা কখনো যাই না, দেবতা রেগে যায়। যে কেউ গেছে সেই মরেছে, আর তোরা এখানে ড্রিল করবি। মংড়ুকে বুঝিয়ে বললাম যে এটা আমার সরকারি চাকরি আর আমার কিছু করার নেই এখানে। পাশাপাশি এও বললাম এখানে একটা বড় মাইনিং শুরু হলে প্রচুর শ্রমিক লাগবে, অনেক লোকজন আসবে, অনেক কাজ পাবে, ওদের সব অভাব ঘুচে যাবে। যাই হোক, সব কথা শুনে সে বিদায় নিল। পরদিন ওদের গ্রামে গিয়ে হলো বিপদ। তিনটে গ্রাম শুদ্ধ লোক পুরো বেঁকে বসেছে। তারা কিছুতেই আমাদের ওখানে মাইনিং এর কাজ শুরু করতে দেবে না। ওদের যে গুণিন সে একবারে চেঁচিয়ে উঠলে আমাদের দেখে, তোরা ভুল করছিস, মস্ত ভুল। ও দেবতা জাগলে কারো রক্ষা থাকবে নিকো, ওর ঘুম ভাঙলে পুরায় ফেলবে সব, কাউকে ছাড়বে নিকো। লোকটা তারও স্বরে চিৎকার করে আর ভয় দেখায়। আমার সঙ্গে এই টিমের লিডার ছিলেন কর্নেল সিং, আর্মির বড় অফিসার। উনি এক ফাঁকে 3 গ্রামের 3 মোড়লকে ডেকে নিয়ে ভালো করে বোঝালেন। একথা খুব পরিষ্কার করে বললেন যে এখানে মাইনিং হলে তারা কাজ পাবে, পাশাপাশি তাদের এলাকায় বিদ্যুৎ আসবে, জল আসবে, অনেক আধুনিক হবে সবকিছু। তা অনেক কষ্টে তারা একরকম নিমরাজি হলো। এর কিছুদিন পরের কথা, কাজ শেষ করে ওখান থেকে আমরা চলে আসার কথা, এক সন্ধ্যায় দেখি আমার তাঁবুর বাইরে আমার নাম ধরে কে ডাকে। গিয়ে দেখি সেই গুণিন রামগুরু। সাহেব, তোকে আবার বলতেছি এই কাজ করিস না কি বটে, বড় সর্বনাশ হয়ে যাবি বটে। লোকটাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। আপাদ মস্তক অন্ধবিশ্বাস আর কুসংস্কারের ডিপো একটা। মানুষ মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে আর এরা সেই আদিম অন্ধকারে পড়ে আছে। সাহেব, মুই হাত চড়ছি, এই কাজ করিস নাই, দেবতা খেপে উঠলে শেষ করে দিবে রে। ও মাটির তলায় ঘুমাইছে, ওরে শান্তিতে ঘুমাইতে দে বটে। কি হলো আমার জানি না, একেবারে খেপে উঠলুম। বিস্তর গালিগালাজ করে একরকম ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলুম লোকটাকে। লোকটা চলে গেল, কিন্তু যাবার সময় বলতে বলতে গেল, তোরা বড় ক্ষতি করে দিলি আমাদের। ও দেবতা মাটির নিচ থেকে জেগে উঠলে শ্মশান করিয়ে দেবে সব, সবার শরীরে রক্ত টানি খাবে, জোয়ান মরদগুলো শুকায় যাবে, মায়ের মুখে দুধ আসবে নিকো, জলে বিষ মিশে যাবে, বিষ মিশবে সব কিছুতে, ও সব কিছুতে বিষ আছে। এরকম বলতে বলতে সে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। পাগলের প্রলাপ ভেবে সব উড়িয়ে দিল। এর দিন কত পরে আমি বদলি হয়ে যাই রাজপুতানা ডিভিশনে। এরপরে চাকরি জীবনে প্রায় 10 বছর কেটে গেছে। এর মধ্যে কত কিছু পাল্টে গেল, কত কি এলো আর গেল। রাঁচি, হাজারিবাগ, সিংভূম, কোডারমা সমেত
পুরো জায়গাটার চেহারাই পাল্টে গেল। রেল যোগাযোগ ছড়িয়ে পড়ল আরো গভীরে, জঙ্গল কেটে শহর গড়ে উঠল আরো কত কি। সেটা 1971 সাল। যুদ্ধের কারণে মাইনিং এক্সপ্লোরেশন একদম চরম সীমায় তখন, বিশেষ করে লোহার। অনেকদিন পরে আমি যখন কলকাতায় ফিরছি, রাতে ট্রেন ছুটে চলেছে, হঠাৎই গন্ডগোল ঘটল। রাত 1:30টার সময় হঠাৎই ট্রেন দাঁড়িয়ে পড়ল। 1-2 মিনিট করে আধ ঘন্টা কাটলো, 1 ঘন্টা কাটলো, ট্রেন আর নড়ে না। খোঁজ নিয়ে জানলুম এখান থেকে কিছু দূরে লাইনের ওপরে বড় পাথর ভেঙে পড়েছে। কাল সকালে এসে পাথর না সরানো অবধি ট্রেন যাবে না। মনটা ভীষণ দমে গেল শুনে। এখন সারা রাত এই জঙ্গলে এভাবে ট্রেনে বসে থাকতে হবে। বাইরে বেরিয়ে পায়চারি করছি, হঠাৎই স্টেশনের নাম চোখে পড়তেই চমকে উঠল। শালদিহি। এই সেই শালদিহি। এখানেই তো 10 বছর আগে আমি অনেক দিন কাটিয়েছি। গার্ড সাহেব বললেন, অনেকগুলো পাথর এসে পড়ায় শুধু সরাতে যে সময় লাগবে তাই নয়, লাইন মেরামত করে সব ঠিক করতে কাল বিকেলের আগে গাড়ি যাবে না। সেক্ষেত্রে হয়তো ট্রেন ঘুরিয়ে নেওয়া হতে পারে। ভাবতে লাগলো, এই জায়গা তো হাতে তালুর মতো চেনা আমার। শালদিহি, পিডাবুড়ু আর নোনাসিনী, আর এখান থেকে তো 5 মাইল গেলেই তো মারাবুড়ু। ভীষণ ইচ্ছে হলো যে একবার গিয়ে দেখে আসি। 10 বছর কম সময় তো নয়। ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেমে পড়ল। গহীন জঙ্গলে শালদিহি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে, ঝমঝম করে ডিজেল ইঞ্জিনের শব্দ রাতের নিস্তব্ধতাকে একটু হলেও ভঙ্গ করছে। তার হেডলাইটের আলো সামনে কিছুটা যেন অন্ধকারের বুক চিরে দিয়েছে। হাঁটা শুরু করল। আধ ঘন্টা মতো হেঁটেছি, কিন্তু মনে একটা খচখচানি হচ্ছে। চারিদিক কেমন রুক্ষ, কেমন ঊষর। 10 বছর আগে যে ঘন জঙ্গল আর পাহাড়ের রাজত্ব ছিল, তার কিছুই অবশিষ্ট নেই। একটু এগোতেই কুলা নদী চোখে পড়ল। পাহাড়ি নদী মারাবুড়ু থেকে নেমে সরু ধারায় বয়ে গেছে। নদীর কাছে আসতেই একটা ঝাঁঝালো গন্ধ পেলুম। নদী পার হলাম হেঁটে। লক্ষ্য করলুম নদীর আশেপাশের বালি পর্যন্ত খটখটে শুকনো। যত এগোচ্ছি গাছপালা, প্রকৃতির মধ্যে কেমন একটা রুগ্ন ভাব। মনে হচ্ছে এদের প্রাণ শক্তি শুষে নিয়েছে কেউ। মারাবুড়ুর একদম কাছে যখন এসে পড়েছি, তখন দূরে ওদের গায়ের সীমানা চোখে পড়ল। মনটা নেচে উঠল। অনেকদিন বাদে মংড়ু, বুধুয়া এদের সঙ্গে দেখা হবে। কেমন যে আছে সব। আর সেই পাগল রামগুরু। মনে করতেই হাসি পেয়ে গেল। হেঁটে গায়ে ঢুকলুম। এদিক ওদিক বেশ কয়েকটা খড়ের চালা দেওয়া মাটির ঘর, কিন্তু অন্ধকার। একটা ঘরেও আলো জ্বলছে না। ভাবলুম নিশ্চয়ই ঘুমাচ্ছে সব। রাত প্রায় 3টে বাজে। আন্দাজে মংড়ুর ঘরের দিকে এগোতে থাকলুম। বেশ কিছুটা হাঁটার পরেই খেয়াল হলো কেউ যেন আমার পেছন পেছন আসছে। মনের ভুল ভাবলেও একটু পরে বুঝলুম কেউ একজন আমার পেছনে হেঁটে আসছে। সামনেই সেই বড় বাবলা গাছটা চোখে পড়ল। একটা পাতাও নেই। কেমন যেন মানুষের কঙ্কালের হাতের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ওটা। তখনই আমার মাথার ওপর দিয়ে ডানা ঝাপটে একটা কালো পেঁচা উড়ে গেল। ওটা পেঁচা খেয়াল না করলে ঘাবড়েই যেত। আর কিছুটা যেতেই গায়ের একমাত্র বড় কুয়োর সামনে এসে পড়ল। বুঝলুম ঠিক রাস্তাতেই এসেছি। এখান থেকে 2 পা গেলেই মংড়ুর ঘর। তখনই চোখে পড়ল কুয়োর পাড়ে কে একটা দাঁড়িয়ে আছে। আবছা আলোয় ঠিক বুঝতে পারছি না, কিন্তু কুয়োর পাড়ে কেউ একটা দাঁড়িয়ে আছে, কারণ
হালকা চাঁদের আলোয় তার ছায়া পড়েছে মাটিতে। পকেট থেকে টর্চ বের করে জ্বালালুম, আর পরক্ষণেই আঁতকে উঠল। হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল বুকের মধ্যে, আর হাতে টর্চ খসে পড়ল হাত থেকে। আমার হাত পা রীতিমতো কাঁপছে তখন। হাতে টর্চটা মাটিতে পড়ে কাঁপছে, আর তার আলোয় দেখতে পাচ্ছি কুয়োর পাশেই একজন দাঁড়িয়ে আছে। মানুষের মতো দেখতে হলেও সে মানুষ নয়। হাত দুটো অদ্ভুত রকম ধনুকের মতো বাঁকা, আঙুলগুলো যেন শুকনো গাছের ডাল, পা দুটো কালচে আর কাঠির মতো। যেটা সব থেকে ভয়াবহ, তার মুখের অর্ধেকটা কেমন বাঁকা, ঠোঁট একদিকে ঝুলে পড়েছে, দুটো চোখ কোঠর থেকে ঠেলে বেরিয়ে এসেছে, মুখ থেকে লালা পড়ছে অবিরত। মাথার খানিকটা অংশে চুল নেই, শুধু সুতোর মতো কিছু চুল পেছন দিকে লেপ্টে রয়েছে। মুখে কেমন একটা বিকৃত শব্দ করল সে। অতি কষ্টে দুটো হাত আমার দিকে তুলে যেন ইঙ্গিতে কিছু দেখাতে চাইছে। আমি বেশ টের পাচ্ছি আমার পার শরীরের ভার নিতে পারছে না। একটা তীব্র ভয়ের অনুভূতি আমার সারা শরীরে। এদিকে সে তার দুটো হাত আমার দিকে বাড়িয়ে বিকৃত শব্দে কিছু ইঙ্গিত করছে। শব্দটা এত জোরে হলো চমকে গেলাম আমি। এতক্ষণ খেয়ালই করিনি যে কুয়োর আরেক পাশে আর একটা ছায়া মূর্তি কখন এসে হাজির হয়েছে। একটা শতচ্ছিন্ন নোংরা শাড়ি কোনোভাবে শরীরে জড়ানো। তার হাতের কলসি মাটিতে নামিয়ে রেখেছিল, আর তাতেই এই শব্দ। সামনে দেখলাম এক নারী মূর্তি, কিন্তু তার চোখের দৃষ্টি দেখলে রক্ত হিম হয়ে যায়। এক চোখের মণি ফ্যাটফ্যাটে সাদা, আর এক চোখে তীব্র ঘৃণা দৃষ্টি। তার দুই হাত পা যেন আগুনে ঝলসে যাওয়ার মতো পোড়া পোড়া দাগ। তার মুখের দিকে তাকাতেই চমকে উঠল। চুলের চিহ্ন মাত্র নেই মাথায়, সারা শরীরে পোড়া পোড়া সাদা আর খয়েরি রং। আমার তখন কোনো হুঁশ নেই, কেবল মন্ত্রমুগ্ধের মতো সামনে তাকিয়ে শুধু দেখে যাচ্ছি। কখন সে কুয়ো পাড়ের দড়িতে নিজের কলসি বাঁধল, কখন ঘর ঘর শব্দে সেই কলসি করে জল তুলে কুয়ো থেকে উঠে এলো। সে কলসি কাত করা মাত্র মাথা ঘুরে উঠল আমার। কলসির জল অদ্ভুত খয়েরি আর কালচে রঙের, আর প্রথম ছায়ামূর্তিটি সঙ্গে সঙ্গে উবু হয়ে বসে পড়ল। কোনো সরীসৃপ প্রাণীর মতো জিভ দিয়ে চেটে চেটে সেই তরল খেতে শুরু করল। দ্বিতীয় নারী মূর্তি হাসলো আমার দিকে তাকিয়ে, তীব্র বিদ্বেষ আর ঘৃণা তার হাসিতে। জল চেটে খেতে খেতে প্রথম ছায়ামূর্তি একবার মুখ তুলে আমার দিকে তাকালো। তার বিকৃত স্বর যেন বোধ চেতনা সব লুপ্ত করে দিচ্ছে আমার। আর পারলাম না, সোজা উল্টো দিকে তাকিয়ে দৌড় দিলাম। কোথায় কোন দিকে ছুটছি জানি না। অন্ধের মতো গোটা গ্রামের মধ্যে ছুটছি, আর মংরু বুধুয়ার নাম ধরে চিৎকার করছি। হুঁশ নেই আমার। হঠাৎই দূরে একটা কুঁড়ে ঘরে আলো জ্বলতে দেখলুম যেন। হাঁপাতে হাঁপাতে ছুটে গেলুম সেখানে। আমি যাওয়ার আগেই দরজা খুলে যে বেরোলো, কুপির আলোয় তাকে দেখে আমার পা নিজে থেকেই থেমে গেল। মনে হলো নরকের কোনো পিশাচ আমার সামনে এসে দাঁড়িয়েছে। দুটো হাতে একটাও আঙুল নেই, সারা শরীর যেন কঙ্কালের ওপরে চামড়া জড়ানো। মাথায় দেহে চুল নেই কোথাও, পুরো গায়ের রং কেউ যেন ঝলসে দিয়েছে আগুনে। মুখের অনেকটা মাংস একদিকে বেরিয়ে ঝুলছে। তার গায়ের জামা রক্তে ভেজা, আর ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বাবু, সারা বিশ্ব সংসার দুলে উঠল আমার চোখের সামনে। তুই আইলি বটে। বুধুয়া? এ তো বুধুয়ার গলা। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে থাকা এই অশরীরী কে?
থপ থপ করে পা ফেলে একরকম টলতে টলতে সে আমার দিকে এগিয়ে আসলো। আমার বুক কাঁপছে তখন। সে আমার সামনে এগিয়ে কিছু বলার জন্য মুখ হাঁ করতেই একটা তীব্র দুর্গন্ধ নাকে লাগলো আমার। আর তার থেকেও বড় কথা, তার মুখে একটিও দাঁত নেই। জিভটা যেন অর্ধেক কেটে নিয়েছে কেউ। মুখের ভিতর নিঃসীম অন্ধকার। সে তার 2 হাত দিয়ে আমার কাঁধ ধরতেই সারা শরীর কেঁপে উঠল আমার। বেশ বুঝতে পারছি আমার শেষ সময় আগত। তার আঙুলহীন 2 হাত সাপের মতো আমার শরীরে ঘুরছে। শেষে আমার গলার কাছে তার হাতের স্পর্শ পেতেই আর পারলাম না। ঘুরে পালাতে গেলাম ওখান থেকে। হে ঈশ্বর, কোথায় এনে ফেললে তুমি আমাকে? এর মধ্যেই গ্রামের আরো 2-3টে বাড়ির দরজা খুলে গেছে। বেশ কয়েকজন নারী পুরুষ বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু তাদের কাউকেই মানুষ বলা চলে না। নরকের একদল প্রাণী যেন মাটি ফুঁড়ে উঠে এসেছে। কেমন টালমাটাল ভাবে হাঁটছে তারা। বেশিরভাগেরই গায়ের মাংস নেই, চামড়া ঝুলে পড়েছে। হাত পা কাঠির মতো শুকনো, সবারই প্রায় গায়ের রং আগুনে পুড়ে ঝলসে যাওয়ার মতো। তারা প্রথমটা আমাকে লক্ষ্য করেনি, পরে দেখলাম 10-12 জন দাঁড়িয়ে আছে স্থির হয়ে, আর তাদের সবার দৃষ্টি আমার ওপরে স্থির। বলতে বলতে হঠাৎই মুখ ঢেকে ফেললেন উনি। এই অন্ধকারেও টের পেলাম ওনার সারা শরীর কাঁপছে। আমি একটা সিগারেট ধরালাম। সত্যি বলতে কি, শুনতে শুনতে আমার নিজেরও যেন গায়ে কাঁটা দিচ্ছিল। যে আনুমানিক বর্ণনা উনি দিচ্ছেন, সেটা কোনো সুস্থ মানুষের পক্ষেই সহ্য করা কঠিন। এই মানসিক চাপের সময়ে নিকোটিন ভালো কাজ করে, এই ভেবে ওনার দিকে প্যাকেট এগিয়ে দিলাম। উনি বিনা বাক্য ব্যয়ে একটা সিগারেট ধরালেন। বার দুয়ে কেশে নিয়ে আবার শুরু করলেন। আমি তখন গ্রামের মাঝখানে এসে পড়েছি। খেয়াল নেই যে রাত প্রায় শেষের দিকে। এক এক করে ওই রকম বিকৃত 10-12 জন আমার একটু দূরেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর একটু পরেই শুরু হলো তাদের গলা ফাটানো বিকৃত আর্তনাদ। কোনো মানুষ মরণকালে যেরকম আর্তনাদ করে, তাই যেন শুনতে পাচ্ছিলাম তাদের গলায়। কি পরিমাণ আক্রোশ, যন্ত্রণা, দুঃখ, রাগ আর ঘৃণা ঝরে পড়ছে তাদের গলায়। আমি নিজের 2 কান চেপে ধরলাম, আর তার মধ্যেই দেখলাম তারা আমার দিকে এগোচ্ছে। একদল গলে পচে যাওয়া মৃতদেহ যেন আমার দিকেই এগোচ্ছে। আর পারা গেল না। বাম দিকের অন্ধকার লক্ষ্য করে ছুটতে শুরু করলুম, আর তার মধ্যেই বুধুয়ার গলা শুনলুম যেন, ই বাবু, পালাইছিস কেন? গ্রামের বাইরে কতটা ছুটে এসেছি আমি জানি না। পায়ে হঠাৎ বেশ কিছু উঁচু পাথরের টুকরো লাগতেই টের পেলাম গ্রামের বাইরে এসে পড়েছি। বসে পড়লাম মাটিতে। হৃৎপিণ্ড মনে হচ্ছিল যেন ফেটে বাইরে বেরিয়ে আসবে। হঠাৎ হাতে কি একটা ভেজা ভেজা নরম কিছু স্পর্শ পেলাম। ভালো করে ছুঁতেই গা কেঁপে গেল আমার। এটা একটা বাচ্চার হাত, যেটা কিছুটা মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। বুঝলুম যে আমি সমাধি ক্ষেত্রে এসে পড়েছি, আর আশেপাশের উঁচু পাথরগুলো এক একটা শিশুর সমাধি। ঠোঁট কাঁপছিল আমার রীতিমতো। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছিল আমার ভয়ে। উঠে দাঁড়ানোর শক্তিটুকু আমার তখন নেই। আমার আশেপাশে অসংখ্য শিশুর সমাধি। হয়তো কোনো জঙ্গলি পশু মাংসের লোভে খুঁড়ে বের করেছে। এই সহজ সত্যিটাও আমার মাথায় আসছিল না তখন। তাও কোনোভাবে উঠে দাঁড়ালুম। টলতে টলতে এগোচ্ছি,
চারদিকে অন্ধকার, দৈত্যের মতো দাঁড়িয়ে আছে গাছগুলো। একটা গাছেরও পাতা নেই, যেন কিছু গাছের কঙ্কাল দাঁড়িয়ে আছে। বাতাস যে চরম শুকনো আর গরম তা টের পাচ্ছি। আমার মাথা কাজ করছে না একদম। ঘোরে পাওয়া মানুষের মতো হাঁটছি, আর এর মধ্যেও একটা কথা না ভেবে পারলাম না, হঠাৎ করেই এত শিশুর মৃত্যু হলো কিভাবে, আর তার সমাধিস্থ করলেও এত দায় সারা ভাবে কেন? পায়ের তলায় মাটি পাথরের চেয়েও শক্ত আর শুকনো, চারিদিক যেন খাঁ খাঁ করা একটা পাথরের মরুভূমি। আর কিছুটা সামনে যেতেই চোখ আটকে গেল। সামনে একটা বড় পাকুড় গাছ, আর গাছের ডাল থেকে ঝুলছে কিছু একটা, হাওয়ায় মাঝে মাঝে দুলছে। আমার চোখ সরছে না ওদিক থেকে। কি এক অজানা কৌতূহল টেনে নিয়ে চলল আমাকে, আর এগোতেই আমার সন্দেহ ঠিক বলে বুঝলাম। গাছের ডালে দড়ি গলায় বেঁধে আত্মহত্যা করেছে কেউ। তার শুকিয়ে যাওয়া লাশ ঝুলছে ডাল থেকে, কিন্তু তার খোলা দুই চোখ, বেরিয়ে ঝুলে পড়া জিভ, আর একদিকে হেলে পড়া ঘাড়, কিছুতেই আমি চোখ সরাতে পারছি না। আমি চিনি এই মুখ, আমি চিনি। সুদীপ। বিদ্যুৎ চমকের মতো কথাটা মাথায় এলো আমার। 10 বছর আগে এই ছেলেটি আমার সহকারীর কাজ করত, কিন্তু কিন্তু কি এমন ঘটলো যে সে আত্মহত্যা করলো? আর এরকম কঙ্কালসার চেহারাই বা হলো কি করে তার? মৃত সুদীপের চোখ যেন আমার দিকেই চেয়ে চেয়ে দেখছে মনে হলো। উফ, অজান্তেই মুখ ফুটে বেরিয়ে এলো আমার। কখন পায়ে পায়ে পেছাতে শুরু করেছি মনে নেই। পালাতে হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে, যেদিকেই হোক, যেভাবেই হোক। আমার ব্যাগ বোতল কোথায় ফেলে এসেছি জানি না, হাতের ঘড়ি কোথায় খুলে পড়েছে জানি না। অন্ধের মতো হেঁটে এগোচ্ছি আমি। প্রতি মুহূর্তে মনে হচ্ছে সুদীপ যেন গাছ থেকে নেমে আমার পেছনেই আসছে। আর একটু এগোতেই বুঝলাম রাস্তা ভুল করেছি। অনেকটা পথ ওপরে উঠে এসেছি আমি। মারাবুরু পাহাড়ে উঠে পড়েছি আমি। বুঝতেই পারিনি যে মারাবুরু এসে পড়েছি। পাহাড়ের জায়গায় জায়গায় মাংস খুবলে নেবার মতো গর্ত। সেই বড় নদীটা যেটা পাহাড় থেকে নেমে আসতো একদম খটখটে শুকনো, এই পাহাড়ে উঠতেই শাল আর পলাশের বন ছিল, সেসব কিচ্ছু নেই। অসংখ্য ছোট বড় পাথরের মরুভূমি হয়ে পড়ে আছে চারপাশ। কখন যে ওই ঝর্ণার সামনে এসে পড়েছি খেয়াল নেই। মনে পড়ল এখানেই তো 10 বছর আগে প্রথম খয়েরি ধুলো পেয়েছিলাম। এখান থেকে একটু ওপরেই তো মাইনিং শুরু করেছিলাম। ঝর্ণা নেই, তার জায়গায় রাশি রাশি খয়েরি আর সাদা ধুলো। একটু সামনে যেতেই নিঃশ্বাসের কষ্ট শুরু হলো আমার। বাতাসে যেন শ্বাস নেওয়া যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে আমার। টলতে টলতে এগোচ্ছি। সামনে অতল খাদ, পড়ে গেলে নিশ্চিত মৃত্যু, কোনো হুঁশ নেই আমার। পাহাড়ের একটা টিলায় উঠে পড়েছি আমি। মাথা রীতিমতো ঝুঁকে আসছে সামনে, বুকটা পাথরের মতো ভারী। নিঃশ্বাস নিলে ফুসফুস জ্বলে উঠছে। আমার এটুকুও বোধ নেই যে আর এগোলে সোজা খাদে গিয়ে পড়ব। থামলেন উনি। এখানে আমি জিজ্ঞেস না করে পারলাম না। যা বললেন এতক্ষণ, এ মোটামুটি রক্ত জল করে দেওয়া অভিজ্ঞতা। কিন্তু একটা কথা বলুন, আপনি বেঁচে ফিরলেন কি করে? উনি হাসলেন, ম্লান বিষণ্ণ হাসি। আমার আর কিছু মনে নেই। আর 2 পা গেলে পা ফসকে সোজা খাদে পড়ব, তখনই কেউ একজন হাত বাড়িয়ে খপ করে আমাকে ধরে ফেলল। আধো চেতনার মধ্যে তাকে দেখে চমকে উঠলুম। এসেই রামগুরু গুণেন।
এরপরেই আমি জ্ঞান হারাই। পরদিন অনেক বেলাতে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখি ওখানেই পাহাড়ে একটা গুহার মধ্যে আমি শুয়ে, হালকা আলো ঢুকছে গুহার মুখ দিয়ে। একটু পরেই যাকে লাঠি হাতে আসতে দেখলাম তাকে দেখে লাফিয়ে উঠে বসলুম। রামগুরু। কিন্তু এ কি চেহারা হয়েছে তার! গোটা শরীর প্যাঁকাটির মতো শুকিয়ে গেছে, বুকের খাঁচার প্রতিটা হাড় ঠেলে বাইরে এসেছে, গায়ের রং শ্বেতির মতো বেরিয়ে পড়েছে, দাঁত নেই একটাও, মাথায় খাবলা খাবলা সোনের মতো চুল, চোখ একটা নষ্ট। আমার গলা রীতিমতো শুকিয়ে গেছিল ওকে দেখে। পাশে রাখা কলসি থেকে হাত বাড়িয়ে জল নিতে যাচ্ছিলুম, হাত বাড়িয়ে থামালো আমাকে সে। দুদিকে মাথা নেড়ে নিষেধ করলো আমাকে সেই জল পান না করতে। কিন্তু কেন? আমার কৌতূহল আর বাঁধ মানছিল না। রামগুরু অনেকক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, ধীরে ধীরে বলতে শুরু করলো। তোকে কইছিলাম না বাবু, ও দেবতাকে জাগাস না, তোরা শুনলি না? ওইখানে তো দেখি ওই দেবতা জেগে ওঠে কেমন ছাড়কার করে দিয়েছে সব। তোরা বলেছিলাম বটে, ওই দেবতার বুকে শুধু বিষ আছে, বিষ। ও দেখ কেমন বিষে পুড়িয়ে দিচ্ছে সব কিছু। বলতে বলতে মাথা নাড়ল সে, আমাকে যেন বৈদ্যুতিক শক দিল কেউ। সত্যি তো, এত বড় সত্যিটা একবারও আমার মাথায় আসেনি। এত সহজ অথচ ভয়ঙ্কর ব্যাপারটা একবারও আমরা কেউ চিন্তা করিনি। বড় মুহূর্তেই বুঝলাম আমাদের দেশে মানুষের জীবনের দাম বড়ই নগণ্য। আর তারা যদি হয় অরণ্যবাসী, একদম অতি সাধারণ মানুষ হয়, তাহলে সভ্যতার কাছে তাদের প্রাণের মূল্য কিছুই নয়। তিক্তভাবে হাসলেন উনি। আমার মুখ দেখে উনি বুঝলেন যে আমি কিছুই বুঝতে পারিনি। বলছি মশাই, সব বলছি, এখন আর বলতে কোনো বাধা নেই। মারাবুরুতে আমি খোঁজ চালিয়েছিলাম ইউরেনিয়ামে, তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম। সরকারের যে গোপন রিপোর্ট আমাকে পাঠানো হয়েছিল তাতে বলা হয়েছিল এই মারাবুরু পাহাড়ে কোথাও ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার রয়েছে, আর হয়েও ছিল তাই। সিটিলেশন কাউন্টার আর গাইগার কাউন্টার ঠিকই ধরেছিল এই পাহাড়ে, এই মাটিতে বিপুল ইউরেনিয়ামের ভাণ্ডার। আর আমি আসার কিছুদিন পরেই কাজ শুরু হয়। একটু হাসলেন উনি। যারা আকরিক নিষ্কাশনের কাজ করে তাদের অনেকের ফুসফুসের, চামড়ার, চোখের রোগ হয়, জানেন তো? এ তার থেকেও মারাত্মক। মাটির গভীরে যে ভয়ঙ্কর তেজস্ক্রিয় বিষ প্রকৃতি নিজের বুকে সযত্নে আটকে রেখেছে, আমাদের লোভে তাকে মাটি খুঁড়ে বের করতেই সেই বিষ ছড়িয়ে পড়তে শুরু করে। তেজস্ক্রিয় দূষণ যে কি ভয়ঙ্কর আপনি জানেন না। প্রথমে জল, পরে মাটি, এরপরে বাতাস, একে একে সব কিছু দূষিত হতে শুরু করে। মাটির ঘাস থেকে গাছের পাতা সব ধীরে ধীরে শুকিয়ে মরতে শুরু করে। এরপরে গবাদি পশু, আর সবশেষে মানুষ মরে। কিভাবে মরে জানেন? ধুঁকে ধুঁকে। প্রথমে গায়ের চামড়ার ক্যান্সার দেখা দেয়, এরপরে মাথার চুল, গায়ের লোম সব পড়তে শুরু করে, এরপরে শরীরের ভেতরে সব কিছু ঝাঁঝরা হয়ে যায়, তারপরে থাকে মৃত্যুর জন্য অপেক্ষা। আরো কি জানেন? মায়ের পেটের বাচ্চা পেটেই মরে যায়, কারণ মায়ের শরীরে যে বিষ ঢুকে পড়েছে ততদিনে। আর যদি জন্ম নেয় তাহলে বিকৃত বিকলাঙ্গ দেহ নিয়ে। বেশি দিন বাঁচে না কেউ। তাই অত শিশুদের কবর দেখেছিলাম আমি। কত কটা স্বাগতোক্তির মতোই বলে চললেন উনি। হিরোশিমায় এখনো এত বছর পরেও বিকলাঙ্গ বিকৃত শিশুরা জন্মায়। জাপানের অন্যান্য জায়গার তুলনায়
হিরোশিমাতে গর্ভস্থ ভ্রূণের অকাল মৃত্যু, ক্যান্সারের হার অনেক বেশি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আই মিন, কোনো চিকিৎসা বা ওই খনিগুলো বন্ধ করে দেওয়া বা ওদের ওখান থেকে সরিয়ে নেওয়ার মতো কিছু? হাসলেন উনি। সুরঞ্জন বাবু, ঘানায় যে কোকের চাষ হয় তাতে কাদের কাজে লাগানো হয় জানেন? 6 থেকে 12 বছর বয়সী শিশুদের। কারণ শিশুদের কচি আঙুল কোকো তুলতে বেশি পারে, তাই দিনে 16 ঘন্টা খাটানো হয় তাদের। ওয়েপেন গ্রেড ইউরেনিয়ামের দাম জানেন? সারা বিশ্বে তার কি চাহিদা সেটা জানেন? এর জন্য যদি কিছু নিরক্ষর অসহায় মানুষ মারাই যায় তো কার কি আসে যায় বলুন? সভ্যতার আলো কি আর এইসব মানুষদের কাছে পৌঁছয়? আর আর আমি শুধু আমার জন্য এতগুলো মানুষ তিলে তিলে কষ্ট পেয়ে এভাবে শেষ হয়ে গেল, শুধু আমার জন্য, শুধু আমার জন্য। বলতে বলতে গলা ধরে এসেছিল ওনার। পরদিন দিনের আলোয় গ্রামখানা ভালো করে ঘুরে দেখি। আপনি শ্মশান দেখেছেন কখনো? এক এক জীবন্ত শ্মশান। চাষবাস কিছুই হয় না, নদী পুরোপুরি শুকিয়ে গেছে, হাঁস মুরগি ছাগল কিচ্ছু বাঁচে না, কারণ ঘাস হয় না, খাবে কি? দিনের আলোয় বাইরে বেরোলে গায়ের চামড়া জ্বলতে শুরু করে। অনেকেই প্রায় অন্ধ হয়ে গেছে। খনিতে কাজ করার মূল্য যে এভাবে নিজের জীবন দিয়ে মেটাতে হবে সে কথা তারা স্বপ্নেও ভাবেনি। রামগুরু ঠিকই বলেছিল জানেন, আসলে ওরা বংশানুক্রমে জেনে এসেছে পাহাড়ের পেটে থাকা তেজস্ক্রিয় ইউরেনিয়ামের কথা, তাই এড়িয়ে চলত। আর আমরা না বুঝেই ওদের জীবন শেষ করে ফেলব। নিজের মুখ ঢাকলেন উনি দুহাতে। গল্পে গল্পে কখন সকাল হয়ে গেছে কেউই টের পায়নি। এর মধ্যে টের পেলুম আমার স্টেশন আসছে। ওনাকে বিদায় জানিয়ে ভরাক্রান্ত মনে উঠে দাঁড়ালুম। যখন নামছি উনি আমাকে হাত নাড়িয়ে বিদায় জানালেন। লক্ষ্য করলুম ওনার গাল থেকে গলা পর্যন্ত একটা পোড়া সাদা দাগ। মেলানোমা! এই ধ্বংসের চিহ্ন উনি নিজের শরীরে বয়ে বেড়াচ্ছেন। এই দেবতা ওনাকেও ছাড়েনি। নেমে পড়লুম। একটা কথাই শুধু মনে হচ্ছিল, প্রকৃতিকে অস্বীকার করলে সে বড় নির্মমভাবে প্রতিশোধ নেয়। আমরা কি কোনোদিন এটা বুঝবো না?